অনলাইনের এক অদ্ভুত গেম খেললেই তুমি পেয়ে যাবে কারি কারি টাকা। তবে এর বিনিময়ে তোমাকে ভয়ঙ্কর সব টিয়ার নিতে হবে। জাস্ট চিন্তা করো, অচেনা মানুষকে কিস করলেই তোমার অ্যাকাউন্টে ঢুকবে $5,000, কিংবা চোখ বন্ধ করে 60 মাইল স্পিডে গাড়ি চালালে পেয়ে যাবে $50,000। কিন্তু এই গেমে ফেল করলে গেমের সিস্টেম তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে। এখন এত রিস্ক জেনেও কয়েকজন স্টুডেন্ট এই গেমে ঢুকে একের পর এক ডেয়ার জিততে থাকে। এই ডেয়ার জেতার পরে তাদের জীবনে যে কি কি ভয়ানক বিপদ নেমে আসে তা জানাতে শুরু করছি আজকের মুভি নার্ভের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় ভি নামের একটা মেয়েকে দেখিয়ে। ভি ল্যাপটপে নিজের মেল চেক করছিল। মেলটা ওপেন করে এসে জানতে পারে তার স্বপ্নের ইউনিভার্সিটিতে তার অ্যাডমিশন হয়েছে। নিজের পছন্দের ভার্সিটিতে চান্স পাওয়ায় ভি ভীষণ খুশি হয়। তবে পরক্ষণেই তার মনে পড়ে তার মায়ের কথা। তার মা তাকে অন্য শহরে গিয়ে পড়াশোনা করাতে একদমই রাজি ছিল না। তাই তো ভি ভার্সিটির অফারটা রিজেক্ট করার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ নিজের স্বপ্নের চেয়ে সে তার মায়ের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিতে থাকে। এদিকে মেলটা পাঠানোর আগে হঠাৎ তার চোখ যায় সোশ্যাল মিডিয়াতে। সেখানে তার ক্রাশ জেপি একটা নতুন ছবি আপলোড করেছে। আসলে ভি এতটাই লাজুক স্বভাবের ছিল যে সে কোনোদিন জেপির সাথে কথা বলারও সাহস পায়নি। এমনকি তার ছবিতে একটা লাইক দিতে গিয়েও ভি লোকলজ্জার ভয়ে হাত গুটিয়ে নেয়। জিপির ছবি দেখতে দেখতে হঠাৎ তার কাছে তার বন্ধু সিডের ফোন আসে। সিডি হলো একমাত্র মানুষ যার কাছে ভি তার নিজের মনের সব কথা খুলে বলে। বন্ধুর সাথে কথা বলা তাড়াহুড়োয় ভি তার অ্যাডমিশনের মেইলটার কথা একদম ভুলে যায়। আর ঠিক তখনই সিডের ফোনে নার্ভ নামের একটা অনলাইন গেমের নোটিফিকেশন আসে। এবার নার্ভ গেমটা সম্পর্কে একটু ভালো করে বুঝে নেওয়া দরকার, তাহলে তোমার পুরো মুভিটা বুঝতে অনেক সুবিধা হবে। আগেই বলেছি গেমটা আমাদের পরিচিত ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমের মতোই, তবে এখানে সত্য বলার কোনো সুযোগ নেই। শুধু তোমাকে সব ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিতে হবে। গেমটা সম্পূর্ণ ওপেন সোর্স হওয়ায় যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী যে কোনো সময় এতে লগ ইন করতে পারে। লগ ইনের ক্ষেত্রে মানুষের সামনে দুটো অপশন থাকে, একটা হলো ওয়াচার বা দর্শক এবং অন্যটি প্লেয়ার। ওয়াচাররা টাকা দিয়ে গেমটাতে জয়েন করে, তারপর তারা প্লেয়ারদের জন্য বিভিন্ন অদ্ভুত এবং রিস্কি চ্যালেঞ্জ ঠিক করে দেয়। আর প্লেয়ারদের কাজ হলো সেই টাস্কগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে লাইভ ক্যামেরার সামনে শেষ করা। প্রত্যেকটা চ্যালেঞ্জ সফলভাবে শেষ করতে পারলে প্লেয়ারদের ব্যাংক অ্যাকাউন্টে সাথে সাথে মোটা অঙ্কের টাকা জমা হতে থাকে। এক রহস্যময় কোম্পানি এই পুরো সিস্টেমটা নিয়ন্ত্রণ করে। তবে এই গেমটা সম্পূর্ণ অবৈধ হওয়ায় পুলিশকে কিছু জানানোর উপরে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কেউ নিয়মের বাইরে গিয়ে যদি আইনের সহায়তা নেয় তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। যাই হোক, পরের দিন কলেজের ফুটবল টুর্নামেন্টে সিড চিয়ার লিডার হিসেবে পারফরমেন্স করে। তবে সেখানে ভি এর পুরো নজর মাঠের চেয়ে তার ক্রাশ জেপির দিকে বেশি থাকে। সে মন দিয়ে দূর থেকে জেপির ছবি তুলতে থাকে। কিন্তু ঠিক তখনই মাঠের মাঝখানে সিড সবাইকে অবাক করে দিয়ে এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে সবার সামনে নিজের ড্রেস উঠিয়ে দেখায়, আর তার এক বান্ধবী সিডের ফোন থেকেই পুরো ঘটনা লাইভ ভিডিও রেকর্ড করে। মাঠের সবাই এই দৃশ্য দেখে পুরো স্তব্ধ হয়ে যায়। স্তব্ধ হওয়াটাই স্বাভাবিক, কারণ সিডের তাতে বিন্দুমাত্র কিছু আসে যাচ্ছিল না। আসলে এটা ছিল নার্ভ গেমের দেওয়া একটা সিক্রেট টাস্ক। টাস্কটা কমপ্লিট করার সাথে সাথেই সিডের ব্যাংক অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা চলে আসে। অর্থাৎ টাকার লোভে সিড সবার সামনে নিজের সম্মান নষ্ট করতেও দ্বিধাবোধ করেনি। শুধু সিড একাই নয়, শহরে আরো অনেক প্লেয়ারই তখন টাকার লোভে এমন সব আজগুবি পাগলামি করে। কেউ সুপার শপের মার্কেটে ঢুকে খাবার চুরি করে খায়, আবার কেউ চলন্ত পুলিশের গাড়ির পিছনে ঝুলে মারাত্মক লাইফের রিস্ক নেয়। এভাবেই পরের দিন সিড নিজের আইডি চেক করতে গিয়ে দেখে গেমসটিতে তার ফলোয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। তবে সে এতেও পুরোপুরি সন্তুষ্ট ছিল না, কারণ ফাইনালে পৌঁছাতে গেলে তাকে বাকি প্লেয়ারদের টক্কর দিয়ে আরো উপর উঠতে হবে। তাই ভি যখন সিডকে বিপজ্জনক খেলা থেকে সরে আসার অনুরোধ করে, তখন সিড উল্টো ভিকে খোঁচা মারে। সে ভিকে বলে যে এই খেলা ভিদের মতন ভীতু মানুষদের জন্য নয়, এখানে টিকে থাকতে গেলে অনেক সাহসের প্রয়োজন। এখন নিজের আত্মসম্মানে আঘাত লাগায় ভি নিজেকে সাহসী প্রমাণ করতে চায়। সিড তখন তাকে জেপির সামনে গিয়ে কথা বলা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ভি লজ্জায় মাথা নিচু করে কয়েক পা পিছিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে জেপিকে এদিকে আসতে দেখে সিড সরাসরি জেপির কাছে চলে যায়। সে জেপিকে জানিয়ে দেয় যে ভি তাকে পছন্দ করে, তবে জেপি সবার সামনে ভিকে রিজেক্ট করে দেয়। সে পরিষ্কার জানিয়ে দেয় যে ভি মোটেও তার টাইপের মেয়ে নয়। ফলে সবার সামনে এমন রিজেকশন ভির জন্য চরম অপমান হয়ে দাঁড়ায়। ভি প্রচন্ড রাগে তার হাত মুষ্টিবদ্ধ করে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে নিজেকে প্রমাণ করার জন্য এক তীব্র জেদ তার মাথায় চেপে বসে। সে কোনো কিছু না ভেবে নার্ভ গেমে একজন
একজন প্লেয়ার হিসেবে নিজের নাম রেজিস্টার করে ফেলে। গেমের নিয়ম অনুসারে সে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সাবমিট করে, সেই সাথে সাথে সে নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেসও সিস্টেমের হাতে তুলে দেয়। আসলে ওয়াচাররা যেন তার পার্সোনালিটি অ্যানালাইসিস করে নতুন ডিয়ার সাজাতে পারে, এর জন্যই এই সোশ্যাল মিডিয়া সিস্টেম। মানে কি আর বলবো, ক্ষণিকের রাগের জন্য এক শান্ত মেয়ে কি ভয়ানক দুনিয়ায় চলে গেল। যাক, পরের দিন ভি তার বন্ধু টমের সাথে বাইরে ঘুরতে বের হয়। কথায় কথায় সে টমকে জানিয়ে দেয় যে সে নার্ভ গেমে সাইন আপ করেছে। এই কথা শুনে তো টম পুরোই অবাক, কেননা যেই মেয়ে এতটা লাজুক সে এমন ভয়ঙ্কর গেমে ঢুকে পড়ে করবেটা কি। টম তখন ভিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, তবে ভি নিজের জেদের বশে এতটাই অন্ধ ছিল যে সে টমের কথায় কানই দেয় না। সে যে কোনো মূল্যে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ভির ফোনের গেমের প্রথম টাস্ক চলে আসে। এই টাস্কটিতে তাকে একজন সম্পূর্ণ অচেনা ছেলেকে কিস করতে বলা হয়। শুরুতেই এমন টাস্ক দেখে ভি প্রচন্ড দ্বিধায় পড়ে যায়, তবে পরক্ষণেই সে টাস্ক একসেপ্ট করে টমকে নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে চলে আসে। সেখানে গিয়ে সে খুব নার্ভাস ভঙ্গিতে চারিদিকে তাকাতে শুরু করে। এরপর হঠাৎ তার চোখ যায় এক কোণায় বসে থাকা একটা ছেলের দিকে। ছেলেটা ভির সবচেয়ে পছন্দের একটা বই পড়ছিল। ওই বইটা দেখে ছেলের প্রতি ভি একটা অদ্ভুত ইন্টারেস্ট তৈরি হয়, তাই সে আর কোনো কিছু না ভেবে টমের হাতে নিজের ফোনটা দেয়। তারপর সোজা গিয়ে ওই অচেনা ছেলেটাকে কিস করে বসে। ভির এমন কাণ্ড দেখে রেস্টুরেন্টের সবাই তো পুরোই অবাক, আর ওই অচেনা ছেলেটা তো রীতিমতো হতভম্ব হয়ে যায়। তবে ভি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চুপচাপ নিজের টেবিলে ফিরে আসে। আর এর পরের দৃশ্যটা ছিল আরো চমক দেওয়ার মতন। ভি নিজের টেবিলে আসার পরপরই ওই অচেনা ছেলেটা হঠাৎ রেস্টুরেন্টের মাঝখানে পাগলের মতো নাচতে শুরু করে। এই কাণ্ড দেখে ভির চোখ তো পুরো বড় বড় হয়ে যায়। সে ভেবেছিল তার কিস পেয়ে হয়তো ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু টম খেয়াল করে যে অন্য কেউ একজন ওই ছেলেটার ভিডিও করছে। তখন টম সাথে সাথে বুঝে যায় যে ওই ছেলেও কোনো সাধারণ কেউ নয়, সেও নার্ভেরই মূলত একজন নিয়মিত প্লেয়ার। সে নিজের ডিয়ার কমপ্লিট করার পর ছেলেটা সোজা ভি আর টমের টেবিলে এসে বসে। সেখান থেকে জানা যায় যে ওই ছেলেটার নাম ইয়ান। তাকেও নার্ভ থেকেই ডেয়ার দেওয়া হয়েছিল যে ভি এর ওই পছন্দের বইটা পড়ার জন্য। মানে চিন্তা করো গেমটা কিভাবে দুজনের সাইকোলজি নিয়ে খেলেছে। এবার তাদের এরকম পরিচয়ের মাঝে নার্ভের সিস্টেম থেকে একটা নতুন জায়ান্ট টাস্ক আসে। এবার ভি কে ওই ইয়ানের সাথে শহরের মেইন টাউনে যেতে হবে। ইয়ান তখন খুব আগ্রহ নিয়ে ভি কে তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু ভি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে টম কড়াভাবে তাকে বাধা দেয়। টম পরিষ্কার জানিয়ে দেয় যে ভি কোনোভাবে ইয়ানের সাথে যাবে না। ভিও প্রথমে টমের কথায় সায় দেয়, কিন্তু ঠিক তখনই ইয়ান অত্যন্ত চালাকির সাথে ভি কে খোঁচা দিয়ে একটা কথা বলে। সে জানতে যায় যে ভি কি সবসময় টমের কথা মতো চলে কিনা, নাকি তার নিজেরও একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। এই একটা কথাতেই ভি এর ভিতরের ইগো আবারও হার্ট হয়ে যায়। ফলে টম বারবার বারণ করা সত্ত্বেও ভি নিজের স্বাধীনতা প্রমাণ করার জন্য ইয়ানের সাথে যেতে রাজি হয়। এখন অন্যদিকে আমরা সিডকে আর একটা কাণ্ড করতে দেখি। সিড রাস্তার অচেনা মানুষদের সামনে গিয়ে অদ্ভুত সব আওয়াজ প্লে করছিল। পাশের একজন লোক বিরক্ত হয়ে তাকালে সিড তাতে কোনো ভুরাক্ষেপই করে না, কারণ এটাও ছিল তার নার্ভ গেমের একটা জেয়ার। তবে সিডের আসল ধাক্কাটা লাগে যখন তার এক বান্ধবী তাকে একটা লাইভ ভিডিও দেখায়। ওই ভিডিওতে ভি আর ইয়ানকে একসাথে লাইভ স্ট্রিমে দেখে সিড তো রীতিমতো বোকা বনে যায়। যে মেয়েটা একটু আগে গেম খেলতে ভয় পাচ্ছিল সেই কিনা এখন লাইভ স্ট্রিম টাস্ক কমপ্লিট করছে। ওদিকে ইয়ান ভি কে নিয়ে শহরের একটা বিশাল দামি ব্র্যান্ড শপের সামনে এসে পৌঁছায়। গেমের নির্দেশ অনুসারে ইয়ানকে ওই শোরুমের ভিতরে ঢুকতে হবে। ভি শুরুতে গেমটা কন্টিনিউ করতে না চাইলেও হঠাৎ তার ফোনে একটা লোভনীয় টাস্ক আসে। তাকে বলা হয় ওই শোরুমের সবচেয়ে দামি পোশাকটা ট্রায়াল দিতে, আর এর বিনিময়ে সে পাবে $500। এতগুলো টাকার হাতছানি এড়ানো একটা সাধারণ মেয়ের পক্ষে আসলেই কঠিন, তাই ভিও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে শোরুমের ভিতরে পা বাড়ায়। এবার ভেতরে গিয়ে সবচেয়ে গর্জিয়াস ড্রেসটা সে ট্রায়াল দেয়। তখন তাকে দেখতে একদম অন্যরকম লাগছিল, আর ঠিক তখনই সেখানে ইয়ান এসে হাজির হয়। অদ্ভুতভাবে ইয়ানকেও গেম থেকে একদম সেম টাস্ক দেওয়া হয়েছিল, তাই সেও শোরুমে সবচেয়ে দামি একটা স্যুট পরে নেয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদের ওই দামি পোশাকে শোরুমের ভিতরে ঘুরে বেড়াতে বলা হয়। আর এই অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ অচেনা দুটো মানুষের মাঝে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবে শোরুমের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ তাদের ফোনে একটা নতুন নোটিফিকেশন আসে। এবার বলা হয় যে কোনো মূল্যে মাত্র 2 মিনিটের মধ্যে তাদের ওই শোরুম ছেড়ে বের হতে হবে। এই নির্দেশ পেয়ে তারা দ্রুত ট্রায়াল রুমে নিজেদের পুরাতন ড্রেসগুলো চেঞ্জ করতে যায়, কিন্তু সেখানে গিয়ে
তো ভি এর চোখ কপালে উঠে গেছে, কারণ তাদের নিজের জামা কাপড়গুলোকে কে একজন যেন পুরোই গায়েব করে দিয়েছে। আসলে গেমের ওয়াচাররা মজা নেওয়ার জন্য অন্য আরেকজন প্লেয়ারকে দিয়ে তাদের পোশাক চুরি করিয়ে নিয়েছিল। আবার এদিকে গায়ে থাকা এই দামি পোশাকগুলো কিনে নেওয়ার মতন সামর্থ্য তাদের ছিল না। অন্যদিকে ঘড়ির কাঁটা তখন এগিয়ে যাচ্ছে, 2 মিনিট শেষ হতে আর বেশি সময় বাকি নেই, যার ফলে বাধ্য হয়ে ওই দামি ড্রেসগুলো ট্রায়াল রুমে রেখে শুধুমাত্র তারা আন্ডারগার্মেন্টস পরা অবস্থাতেই শোরুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। এই চরম লজ্জাজনক মুহূর্তটা হাজার হাজার ওয়াচার লাইভে দেখছিল। মানে চিন্তা করো, এই এক মুহূর্তে তাদের দুজনের মনের অবস্থা ঠিক কেমন হতে পারে। এই ওয়াচারদের মধ্যে ভির বন্ধু টমও ফোন হাতে নিয়ে বসেছিল। ভিকে ওই অবস্থায় দেখে টম রাগে ফেটে পড়ে, কিন্তু তার এখানে কিছুই করার ছিল না। অন্যদিকে শোরুম থেকে বেরিয়ে রাস্তায় আসতেই আর একটা চমক তাদের জন্য অপেক্ষা করে। তারা দেখতে পায় ইয়ানের বাইকের উপরে একটা শপিং ব্যাগ ঝোলানো, আর এই ব্যাগটা খুলতেই ভি চমকে যায়, কেননা ব্যাগের ভিতরে রয়েছে সেই দামি পোশাকগুলো। ভির প্রথমে সন্দেহ হয় যে এগুলো চুরি করে আনা কিনা, তবে ইয়ান ব্যাগের ভিতর থেকে পেমেন্ট করা বিলের রসিদটা খুঁজে বের করে। আসলে তাদের এই সাহসী জুটিকে ওয়াচাররা এতটাই পছন্দ করেছিল যে তাদের এক অন্ধ ফ্যান ওই ড্রেসগুলো তাদের কিনে বাইকের উপর রেখে যায়। ফাইনালি চরম বিপদ থেকে বেঁচে গিয়ে তারা দ্রুত ওই ড্রেসগুলো পরে নেয়। এভাবেই তাদের আরো একটা ক্রেজি টাস্ক সফল হয়। তবে সেই রেশ কাটতে না কাটতেই গেমের সিস্টেম থেকে নতুন একটা টাস্ক চলে আসে। এবার তাদের দুজনকে একসাথে সেন্ট মার্কস নামের একটা জায়গায় যেতে হবে। ভি এর কাছে ততক্ষণে গেমের থ্রিল বেশ দারুণ লাগছে, তাই সে কোনো রকম দ্বিধা ছাড়াই হাসি মুখে ইয়ানের বাইকে চড়ে বসে। এদিকে সিডের এক বান্ধবী তাকে একটা চরম দুঃসংবাদ দেয়। সে লাইভ আপডেট চেক করে জানায় যে ভি ইতিমধ্যে গেমের লিডার বোর্ডের টপ 10 পজিশনে জায়গা করে নিয়েছে। যে পজিশনে পৌঁছানোর জন্য সিড এতদিন ধরে পাগলামি করেছে, সেখানে ওই শান্তশিষ্ট মেয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৌঁছে যায়। এই সত্যটা শোনার পর সিডের চোখ যেন পুরোই লাল হয়ে যায়। তবে সে যখন শুনে যে ভি এর ফলোয়ার সংখ্যা এখনো তার চেয়ে কিছুটা কম, তখন সে সাময়িকভাবে একটু স্বস্তি পায়। ততক্ষণে ভি আর ইয়ান সেন্ট মার্কসে পৌঁছে গেছে। এই জায়গাটায় একটা ডার্ক ট্যাটু পার্লার ছিল। সেখানে ভি কে এবার একটা অদ্ভুত টাস্ক দেওয়া হয়, তাকে ইয়ানের পছন্দ করা যে কোনো একটা ট্যাটু নিজের শরীরে আঁকতে হবে। ভি এর আগে জীবনেও তার গায়ে ট্যাটু আঁকায়নি, ফলে ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে থাকে। কিন্তু গেমের নেশায় সে শেষ পর্যন্ত ট্যাটু করতে চেয়ারে বসে যায়। আর অন্যদিকে টম তখন রাগে ফুঁসতে ফুঁসতে এই পুরো ঘটনা লাইভ স্ট্রিম দেখছিল। তাই সে এবার তার একটা পরিচিত হ্যাকার বন্ধুকে কল করে বসে। সবাই ওই মেয়েকে হ্যাকার কুইন বলে চেনে। টম জানায় যে সে নিজে ইয়ানের প্রোফাইল ঘেটে তার আসল পরিচয় বের করতে পারেনি, তাই ইয়ানের অতীত ঘাটতে টম তার হ্যাকার কুইনের সাহায্য চায়। শুরুতে হ্যাকার কুইন এইসব সাইবার ঝামেলায় জড়াতে না চাইলেও টমের জড়াজড়িতে সে রাজি হয়। এদিকে ট্যাটু পার্লারে দেখা যায় ইয়ান অত্যন্ত যত্ন নিয়ে ভি এর পিঠের জন্য একটা ছোট্ট লাইট হাউসের ট্যাটু পছন্দ করে। ভি সবসময় লাইট হাউস খুবই ভালোবাসতো। ইয়ান ওয়াচারদের কমেন্টস আর ভি সোশ্যাল মিডিয়া থেকে সেটা বুঝতে পেরেছে। যাই হোক, নিজের প্রিয় জিনিস ট্যাটুতে দেখে ভি প্রচন্ড খুশি হয়। এই ইমোশনাল মুহূর্তটা লাইভ স্ট্রিমের দর্শকরাও একদম লুফে নেয়। চোখের পলকে ভির ফলোয়ারের সংখ্যা রকেট গতিতে বাড়তে থাকে। এদিকে এই ফলোয়ার স্পাইক দেখে তো সিডের তখন রীতিমতো ঘাম ছুটে যাওয়ার জোগাড়, কারণ ভি তাকে যে কোনো মুহূর্তে ওভারটেক করে টপে চলে যাবে। তার মানে অর্থাৎ এই ছোট্ট একটা ইমোশনাল কাজে ভি কে গেমের শীর্ষে নিয়ে আসছে। কিন্তু এই রোমান্টিক মুহূর্তের পরে এই গেমটি তার সবচেয়ে ভয়ানক রূপ নিয়ে হাজির হয়। ইয়ানের ফোনে এবার একটা ডিয়ার আসে। এই ডিয়ার অনুসারে তাকে চোখ বন্ধ করে ব্যস্ত রাস্তায় 60 কিলোমিটার স্পিডে বাইক চালাতে হবে, আর পিছনে বসে ভি তাকে ডানে বায়ে যাওয়ার গাইড করবে। এখন এই সুইসাইডাল টাস্কের কথা শুনে তো ভি এর চোখ বড় বড় হয়ে যায়। সে গেম ছেড়ে চলে যেতে চাইলেও ইয়ান ইমোশনাল কথা বলে তাকে ঠিকই রাজি করায়। ঠিক তখনই নার্ভের আরেক প্লেয়ার এসে ইয়ানের হেলমেটে একটা কালো স্টিকার লাগিয়ে ফেলে। উদ্দেশ্য হলো বাইরের একরত্তি আলো যেন তার চোখে না পড়ে। এরপর ঘুটঘুটে অন্ধকার হেলমেট পরে ইয়ান বাইক স্টার্ট দেয়। মানে একবার চিন্তা করো, চোখ বন্ধ করে ব্যস্ত রাস্তায় এত স্পিডে গাড়ি চালানোর পরিণতিটা কত ভয়াবহ হতে পারে। গাড়ির ভিড় আর তীব্র হর্ন শুনে ভিড়ের বুক কাঁপতে থাকে। বেশ কয়েকবার তারা অ্যাক্সিডেন্টের মুখ থেকে অল্পের জন্য বেঁচে যায়। তবে পিছনের সিট থেকে ভি তার নিখুঁত গাইডেন্স করে ব্যালেন্স করে ফেলে। এদিকে সিডের এক বান্ধবী এই ডিয়ারটা বড় স্ক্রিনে প্লে করে।
পার্টির সবাই তখন রুদ্ধশ্বাসে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকে। মোট কথা গেমটা এখন সরাসরি তাদের জীবন নিয়ে খেলা শুরু করছে। এখানে মেইন রোডে ইয়ান ধীরে ধীরে তার বাইকের স্পিড আরো বাড়াতে থাকে। গেমের শর্ত অনুযায়ী তাকে 60 কিলোমিটার স্পিড তুলতেই হবে। ঠিক সেই মুহূর্তে সামনে ট্রাফিক রেড সিগন্যাল পড়ে যায়। ভি খুব ভালো করে জানে যে সিগন্যালে থামলে বাইকের স্পিড কমে যাবে, ফলে তারা সাথে সাথে গেমটা হেরে যাবে। তাই নিজের বা ইয়ানের জীবনের পরোয়া না করে ভি সিগন্যালের কথা পুরোপুরি লুকিয়ে ফেলে। সে ইয়ানকে সোজা এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। মানে কি আর বলবো, এই চরম পাগলামির খেসারত তাদের জীবন দিয়ে চোকাতে হতে পারত। তবে সৌভাগ্যবশত কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই তারা ভয়ঙ্কর রোড সিগন্যাল পার হয়ে যায়। এভাবেই তারা সফলভাবে এই ডিয়ারটাও কমপ্লিট করে। একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ভি চরম এক্সাইটমেন্টে ইয়ানকে জড়িয়ে ধরে কিস করে বসে। ইয়ানও হাসি মুখে সেই কিস রেসপন্স করে, কিন্তু লাইভ স্ট্রিমে এই দৃশ্য দেখে টমের চোখ ছলছল করে ওঠে। সে কষ্ট সহ্য করতে না পেরে সাথে সাথে নার্ভ গেম থেকে লগ আউট করে নেয়। আসলে টম মনে মনে তাকে অনেক ভালোবাসতো, আর এই দৃশ্য তার পুরো হৃদয় ভেঙে দিয়েছে। এদিকে ভির এমন সাফল্য দেখে সিড রাগে কাঁপতে থাকে। সে ওয়াচারদের কাছে কঠিন ডিয়ারের জন্য অনুনয় বিনয় শুরু করে। ঠিক তখনই ম্যাক্স নামের আর এক টপ প্লেয়ার হাজির হয়ে সেখানে সিডকে টিম আপ করার লোভনীয় প্রস্তাব দেয়। এর ফলে তাদের ফাইনালের রাস্তা অনেক সহজ হয়ে যাবে, কিন্তু সিডের ইগো তুঙ্গে থাকায় সে সরাসরি না করে দেয়। তাই ম্যাক্স খুব চালাকি করে নিজের নাম্বারটা সিডকে দিয়ে চলে যায়। গেমের এই উত্তেজনার মধ্যে ভির মা ন্যান্সির ফোনে হঠাৎ ব্যাংক থেকে টাকা জমার মেসেজ আসে। ভি নার্ভ গেমে তার মায়ের অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছিল। এখন বিনা কারণে অ্যাকাউন্টে এত টাকা ঢুকতে দেখে ন্যান্সির কপালে পড়ে চিন্তার ভাঁজ। সে ভয় পেয়ে সাথে সাথেই প্রফেশনাল হ্যাকার টমকে ফোন করে। টম তখন বন্ধুকে মায়ের রাগের হাত থেকে বাঁচাতে খুব সুন্দর একটা মিথ্যা গল্প সাজায়। সে ন্যান্সিকে হাসি মুখে জানায় যে ভি নতুন চাকরির অ্যাডভান্স পেমেন্ট পেয়েছে। এই কথা শুনে ন্যান্সি বড় করে একটা নিঃশ্বাস নিয়ে কিছুটা স্বস্তি পায়। ওদিকে ভির ফোনে সিডের কল আসলে সে চরম রাগে ফোনটা কেটে দেয়। ইয়ান এই কারণটা জানতে চাইলে ভি নিজের জমানো সব ক্ষোভ এবার উগড়ে দেয়। সে ইয়ানকে জানায় যে সিড অত্যন্ত স্বার্থপর একটা মেয়ে। নিজের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বিরক্তিতে ভি এমন আজেবাজে কথা বলে ফেলে। তবে সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে ক্যামেরা তখন লাইভে ছিল। এই সব কথা সিড নিজেও শুনে ফেলে। স্ক্রিনের উপরে বসে বেস্ট ফ্রেন্ডের অপমানজনক কথা শুনে সিডের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ভির প্রতি এবার তার একটা তীব্র ঘৃণা তৈরি হয়, আর সে নিজে প্রচন্ড ড্রিঙ্কস করা শুরু করে। ঠিক এমন টালমেলা অবস্থাতেই সিডের ফোনে ভয়ঙ্কর একটা ডিয়ার আসে। তাকে জানানো হয় জালনার কার্নিশ পেরিয়ে শূন্যের উপরে রাখা একটা মই দিয়ে অন্য রুমে যেতে হবে। এই কাজটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে সেটা অনেক মারাত্মক। তারপর সিডের একটা চরম উচ্চতা ভীতি ছিল। তবে জেদ আর ক্ষোভে অন্ধ হয়ে সিড জার্নাল কার্নিশে গিয়ে পৌঁছে যায়। তবে অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে তার পা তখন থরথর করে কাঁপছিল। এবার ময়ের উপর দিয়ে আস্তে আস্তে সে মাঝ পর্যন্ত চলে যায়, কিন্তু এখানে এসে সে ভয় পেয়ে গেমটা কুইট করে নেয়। চরম হতাশার অপমান নিয়ে সে নিজের রুমে ফিরে আসে। আর অন্যদিকে গেমের আসল ভয়ঙ্কর রূপটাই আমরা ম্যাক্সের ক্ষেত্রে দেখতে পাই। তাকে টাস্ক দেওয়া হয়েছিল মেল ট্রেনের লাইনের ট্র্যাকের মাঝখানে তাকে শুয়ে পড়তে হবে। জাস্ট দেখো, টাকার লোভ আর গেমের নেশায় ম্যাক্স চলন্ত ট্রেনের নিচে শুয়ে পড়ে। বিশাল এক ট্রেন তার শরীরের উপর দিয়ে চলে গেলেও সে কোনো রকম বেঁচে যায়। আর এভাবেই নিজের জীবন বাজি রেখে সে পৌঁছে যায় গেমের ফাইনালে। এদিকে সিডের গেম কুইট করার খবর শুনে ভি তার রুমে চলে আসে। সেখানে গিয়ে ভি দেখতে পায় সিড আর জিপি একসাথে খুব ঘনিষ্ঠভাবে বসে আছে। নিজের ক্রাশকে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখে ভি চোখ ভিজে যায়। চরম ক্ষোভে ভি ঝগড়া শুরু করলে সিডও সেই নোংরা কথা জবাব দেয়। নিজেদের বলা কথাগুলো সিডের মুখে শুনে ভি পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ে। সিড তখন ভিকে ফাইনালে না যেতে পারার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ঠিক তখনই নার্ভ থেকে ভি এর কাছে সিডের এই অসম্পূর্ণ করা টাস্কটাই আবারও আসে। তাই জেদের বসে ভি এবার সোজা জালনার কার্নিশে গিয়ে দাঁড়ায়। ভির পা তখন থরথর করে কাঁপছিল। একটু ব্যালেন্স হারালে তার প্রাণ শূন্যে মিলে যাবে। তবে সবার শ্বাসরুদ্ধকর অপেক্ষার অবসান ঘটিয়ে ভি শেষ পর্যন্ত মই নিয়ে পার হয়ে যায়। সে সফলভাবে গেমের ফাইনালে নিজের জায়গা পাকা করে নেয়। তবে এই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখান থেকে বের হওয়ার সময় টম এসে ভি কে এক ভয়ঙ্কর সত্যি জানায়। আসলে টম হ্যাক করে বের করে ফেলেছে যে ভি আর সিডের ঝগড়ার পিছনে ইয়ানের হাত আছে।
কেননা গেম থেকে ইয়ানকে টাস্ক দেওয়া হয়েছিল তাদের দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে বন্ধুত্ব ভাঙার। শুধু তাই নয়, ইয়ান 2 বছর আগেও এই মরণ খেলায় ছিল। এই চরম ধোঁকাবাজির কথা শুনে ভি রাগে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ইয়ান মরিয়া হয়ে তাকে আটকাতে নিজের এক মর্মান্তিক অতীতের কথা খুলে বলে। 2 বছর আগে ডিয়ার কমপ্লিট করতে গিয়ে ইয়ানের চোখের সামনে তার বন্ধু মারা গিয়েছিল, তাই সে তখন গেমটা কুইট করলেও গেমের সিক্রেট অথরিটি তার পরিবারকে হুমকির মুখে ফেলে দেয়। তাই পরিবারকে বাঁচাতে বাধ্য হয়ে ইয়ান এই মরণ ফাঁদে আবারও ফিরে আসে। তবে ইয়ানের এই ট্র্যাজিক কথা শোনার পরেও ভি গেম কুইট করার সিদ্ধান্ত নেয়। সে সব সত্য পুলিশের কাছে ফাঁস করে দেওয়ার কথা বলে। ইয়ান তাকে বারবার সতর্ক করলেও ভি রাস্তায় থাকা এক পুলিশ অফিসারের কাছে ছুটে আসে। তারপর সে তাকে সব বলে দেয়। তবে এই পুলিশ অফিসার তার সব কথা শুনেও একরকম না শোনার ভান করে। সে ভিকে বুঝিয়ে দেয় যে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ তার কাছে নেই। তখন ভি পরিষ্কার বুঝতে পারে যে এই পুলিশ অফিসার নিজেও এই ডার্ক সিস্টেমেরই কোনো এক মেম্বার। চরম হতাশ হয়ে ভি যখন ফিরে আসছিল ঠিক তখনই ম্যাক্স এসে তার উপরে হামলা করে দেয়। আর এবার চোখ খোলার পরেই সে নিজেকে একটা কন্টেনারে আবিষ্কার করে। পুরো কন্টেনারের ভিতরে একটা ল্যাপটপ ছাড়া আর কিছুই ছিল না। ওই ল্যাপটপের স্ক্রিনে গেমের পক্ষ থেকে তাকে একটা ভয়ঙ্কর মেসেজ দেওয়া হয়। তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে সে পুলিশের কাছে গিয়ে গেমের সবচেয়ে বড় নিয়মটা ভেঙেছে। এই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে সিস্টেম তার জেতার সমস্ত টাকা জিরো করে দেয়। এছাড়াও গেমটা কুইট করার চেষ্টা করলে তার পরিবারকেও মেরে ফেলার হুমকি আসে। তাই এই মরণ ফাঁদ থেকে বাঁচতে তাকে যে কোনো মূল্যে ফাইনালে লড়তে হবে। মোট কথা এই গেমের এখন একটাই নিয়ম, হয় যেত নাই মরো। ওদিকে ব্যাংক অ্যাকাউন্ট জিরো হয়ে যাওয়ার মেসেজ পেয়ে ভি এর মা ন্যান্সি রীতিমতো আতঙ্কে পড়ে যায়। সে সাথে সাথে ফোন করলে ভি তাকে সবকিছু ঠিক করার আশ্বাস দেয়। এরপর ভি দ্রুত কলটা কেটে স্টেশনের দিকে রওনা হয়। তবে স্টেশনে পৌঁছানোর আগেই সিড এবং টম ছুটে আসে ভির কাছে। বন্ধুদের সামনে পেয়ে ভি নিজের চরম ভুল বুঝতে পারে। গেমের নেশায় খারাপ ব্যবহার করার জন্য সে তাদের কাছ থেকে ক্ষমা চায়। সিড ও টম পুরানো সব রাগ ভুলে তার বেস্ট ফ্রেন্ডকে বুকে টেনে নেয়। ভি তখন তাদের বুঝিয়ে বলে যে গেম থেকে ব্যাক করার আর কোনো রাস্তা খোলা নেই, তাই যে কোনো মূল্যে এই গেমটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। এই সব শোনার পর সিড ও টম ভি কে এই ভয়াবহ মিশনে সাহায্য করার রাজি হয়ে যায়। এদিকে মুভির দৃশ্যপট আবার ইয়ানের দিকে আসে। ফাইনালে পৌঁছানোর জন্য ইয়ানকে একটা ভয়ানক ডেয়ার দেওয়া হয়েছিল। তাকে আবারও সেই অভিশপ্ত 200 ফুট উঁচু টাওয়ারের মাথায় উঠতে হবে। 2 বছর আগে ঠিক এই জায়গাতেই তার বন্ধু মারা গিয়েছিল। তবে এবার তাকে শূন্যের উপরে মাত্র 1 হাত ঝুলিয়ে থাকতে হবে। আর কোনো উপায় না দেখে ইয়ান চরম আতঙ্ক নিয়ে টাওয়ারের চূড়ায় ওঠে। বাঁচার জন্য মরিয়া হয়ে সে একটা রড ধরে 1 হাতে শূন্যে ঝুলে পড়ে। তবে এবার সৌভাগ্যবশত টাস্কের সময়সীমা ছিল মাত্র 5 সেকেন্ড। চরম স্নায়ুচাপ সামলে ইয়ান কোনো মতে 5 সেকেন্ড পার করে ফেলে। এভাবেই সে সফলভাবে ফাইনালে নিজের জায়গা করে নেয়। ওদিকে টম সিডকে নিয়ে সোজা হ্যাকার কুইনের কাছে চলে আসে। তারা এবার সবাই মিলে সিস্টেম হ্যাক করে গেমটাকে চিরতরে বন্ধ করার উপায় খুঁজে বের করে। ন্যান্সি অস্থির হয়ে টমকে ফোন করলে টম তাকে কুইনের লোকেশনে চলে আসতে বলে। ভি ততক্ষণে পৌঁছে যায় স্টেশনে। আর স্টেশনে পৌঁছাতেই এক অচেনা ওয়াচার ভির হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে চলে যায়। সবার আড়ালে গিয়ে ব্যাগটা খুলতেই তো ভির চোখ কপালে ওঠে। সে দেখতে পায় ব্যাগের ভিতরে আস্ত একটা লোডেড পিস্তল রাখা আছে। পিস্তল হাতে পাওয়ার পর চরম দ্বিধা নিয়ে ভি একটা ট্রেনে উঠে বসে। ট্রেন তাকে নিয়ে যায় এক স্টেডিয়ামে। সেখানে আগে থেকেই 2000 মাস্ক পরা ওয়াচাররা ভিড় করেছিল। ভি স্টেডিয়ামে গিয়ে দেখে মাঝখানে ইয়ান দাঁড়িয়ে আছে। আর আশ্চর্যের বিষয় হলো ইয়ানের হাতেও রয়েছে একটা পিস্তল। অর্থাৎ এইটা হতে চলেছে একটা রক্তক্ষয়ী খেলা। এরপর গেমের পক্ষ থেকে তাদের দেওয়া হয় ফাইনাল টাস্ক। তাদের বলা হয় বাঁচার জন্য একে অপরের দিকে গুলি চালাতে হবে। ইয়ান তখন ভিকে তার উপরে গুলি চালানোর জন্য জোরাজুরি করতে থাকে। আসলে ইয়ান চাচ্ছিল ভি যেন এই নরক থেকে জিতে বেরিয়ে যায়। তবে ভির পক্ষে কোনোভাবেই ইয়ানকে মারা সম্ভব ছিল না। আর ঠিক তখনই গেমের তৃতীয় ফাইনালিস্ট ম্যাক্স এসে হাজির হয়। এবার সে নিজের বন্দুক তাক করে ওয়াচারদের উদ্দেশ্যে একটা ভয়ানক প্রস্তাব দেয়। সে জানতে চায় যে সে যদি দুজনকে মেরে ফেলে গেমটা জেতে তাহলে ওয়াচাররা কি সেটা মানবে কিনা। ম্যাক্সের কথা শোনার পর ওয়াচারদের ফোনে একটা ভোটিং পোল চলে যায়। কিছুক্ষণ পরে মানুষের মনের কুৎসিত রূপটা স্ক্রিনে ভেসে ওঠে। বেশিরভাগ ওয়াচাররা ওই ভোটিং এ ইয়েস অপশনটাই ক্লিক করে। এই রেজাল্ট দেখা মাত্রই ম্যাক্স দ্বিতীয়বার না ভেবে সোজা ভির উপর গুলি চালিয়ে দেয়। চোখের পলকে ভি
মাটিতে লুটিয়ে মারা পড়ে। এভাবে ভির মৃত্যু দেখে ইয়ান ডেসপারেট হয়ে কান্নায় ভেঙে পড়ে। তবে ঠিক তখনই গেমের সিস্টেমে শুরু হয় এক অদ্ভুত ঘটনা। যে সব ওয়াচাররা মজা নেওয়ার জন্য ভোটিং এ ইয়েস ক্লিক করেছিল তাদের সবার ফোনে একটা মেসেজ আসে। এই মেসেজে লেখা ছিল যে এখন থেকে তারা সবাই খুনের আসামি, আর মেসেজটির নিচে তাদের প্রত্যেকের আসল নাম ও ঠিকানা উল্লেখ করা ছিল। এখন নিজের আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আতঙ্কে ওয়াচারদের মধ্যে তো পুরোই হুড়োহুড়ি লেগে যায়। জেলের ভয়ে তারা সবাই পাগলের মতো লগ আউট করে স্টেডিয়াম থেকে পালাতে শুরু করে। এখন একসাথে হাজার হাজার মানুষ লগ আউট করায় গেমের সার্ভার পুরোপুরি ক্র্যাশ খায়। এভাবে মানুষের জীবন নিয়ে খেলা নার্ভ গেমটা চিরতরে বন্ধ হয়ে পড়ে। পুরো স্টেডিয়াম যখন মৃত্যুপুরীর মতন শান্ত, ঠিক তখনই ঘটে মুভির সবচেয়ে বড় টুইস্ট। ভি ধীরে ধীরে তার চোখ খুলে জেগে ওঠে। আসল ঘটনা হলো এই পুরো মৃত্যুটা ছিল তাদের সাজানো একটা মাস্টার প্ল্যান। সিট চালাকি করে ম্যাক্সের বন্দুকে আসল গুলি সরিয়ে সেখানে নকল গুলি ভরে দিয়েছিল, আর ওয়াচারদের ভয় দেখানোর মেসেজটা টম আর কুইন মিলে হ্যাক করে পাঠায়। এরপর অফিসিয়ালি ইয়ান আর ভি মিষ্টি একটা রিলেশনশিপ শুরু হয়। ভি তার মায়ের পারমিশন নিয়ে স্বপ্নের ইউনিভার্সিটিতে পড়তে চলে যায়। এদিকে সিড ও টমের সাথে তার সম্পর্ক আবারও আগের মতো সুন্দর হয়। তবে ফাইনাল সিনে আমরা দেখতে পাই কেউ একজন ইয়ান ও ভির একটা মোমেন্টস এর ভিডিও করে নিচ্ছে, আর এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে খেলা হয়তো এখনো শেষ হয়নি, হয়তো নতুন কোনো খেলা আবারও হতে যাচ্ছে। ঠিক এমনই একটা মিস্টেরিয়াস সিনের মধ্যে দিয়ে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়।